ইস, বাড়িটা এত ধুলো। ভালো করে ঝাড়ু দাও, আর তারপর পানি দিয়ে মুছে ফেলো, ধুলো চলে যাবে। তোমার কি মনে হয় আমি সেটা করি নাই? কখন করলে? আমি তো কিছুই দেখলাম না। যখন তুমি ডিম, আলু আর চাল কিনতে বাজারে গেলে তখনই করে ফেলেছিলাম। তাই নাকি? দেখে তো মনে হচ্ছে না যে এখানে কিছু করা হয়েছে। এই দেখো, হাতের তালুতে ময়লার পরত পড়ে যাচ্ছে। বাড়িটা কেমন জানি। আরো কয়েকবার পানি দিয়ে মুছলে হয়তো ঠিক হয়ে যাবে। তুমি অফিস থেকে কয়দিনের ছুটি নিয়েছো জানো? 2 দিনের। অবশ্য একদিন তো সাপ্তাহিক ছুটি, একদিন বাড়তি নিয়েছি আর কি। ভালো করেছো। এইসব জিনিস একদিনে আনপ্যাক করা সম্ভব না। 2 দিন তুমি আর আমি মিলে সব কাজ করে ফেলবো। আমাকেও হাত লাগাতে হবে? আমি তো ভাবলাম সব কাজ তুমিই করবে। তুমি বেশি বেশি ভাবো, আমি গেলাম রান্নাঘরে। গিয়ে কি করবে? পানিটাও তো গরম করতে পারো না। আমি আসছি, দুজন মিলে রান্না করে ফেলবো। সেইটাই, আমি তো পানিও গরম করতে পারি না, আর তুমি নিজেকে মাস্টার শেফ পাবো? তোমার তুলনায় আমি মাস্টার শেফই। চলো চলো, ক্ষুধা লাগতে শুরু করেছে। বেশি ক্ষুধা লাগার আগেই রান্না সেরে ফেলি। বাড়ি পাল্টানোর বুদ্ধিটা মিতুর ছিল না। সোহান আর ওই আগের বাড়িতে থাকতে পারছিল না, কারণ ওর দম বন্ধ লাগছিল। আসলে দম বন্ধ করারই ব্যাপার। কি ভেবে বাড়িটা নিয়েছিল মিতু আর সোহান, সেটাই মনে করতে পারে না ওরা। বাড়ির কিচ্ছু নেই, পানি নেই, গ্যাস নেই, আলো নেই, জানালা খুললে আকাশ দেখা যায় না। তবে ভাড়াটা সাধ্যের মধ্যে ছিল বলেই উঠে পড়েছিল ওরা। কিন্তু কিছুদিন বাদেই বুঝতে পেরেছিল এই জায়গা ওদের না। এই দামে বাড়ি পাওয়াটাও অবশ্য মুশকিলের ব্যাপার ছিল। কত বাসা যে দেখলো মিতু আর সোহান দুজন মিলে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু কোনো লাভ হয়নি। প্রত্যেকটা গলি তন্ন তন্ন করে খুঁজে ফেলার পরেও একটা বাসা মনের মতো পেল না ওরা। শেষে তো হালই ছেড়ে দিয়েছিল ওরা দুজন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ঠিক তার কয়েকদিন পরেই ওদের বাসার একদম সামনের আলিশান বাড়িতে টুলেট ঝুলতে দেখল ওরা। প্রথমে মিতু সেখানে যেতে রাজিই হয়নি। এই বাড়ির দাম ওদের সাধ্যের মধ্যে নয় ধরেই নিয়েছিল সে। তবে সেটা ঠিক সত্যি হয়নি। বাড়িওয়ালার ব্যবহার, ভাড়া, ফ্ল্যাটের আলো বাতাস, পানি সবকিছু একেবারে পারফেক্ট মনে হলো দুজনের। এর পরের কয়েকদিন কেমন একটা ঘোরের মধ্যে কেটে গেল সোহান আর মিতুর। এমন একটা বাসায় ওরা উঠতে যাচ্ছে, সেটা নিয়ে অসম্ভব আনন্দ হচ্ছিল ওদের, কিন্তু ঠিক যেন বিশ্বাসও হতে যাচ্ছিল না। অবশেষে 1 তারিখ এলো, বাড়িতে উঠল ওরা। আচ্ছা সোহান, এই বাড়িটা সবকিছু না আমার ভালো লাগছে, খালি একটাই সমস্যা। আরে ভাত খাও তো, এত ভাবতে নেই। না না, ভাবছি না, খালি বলছি আমার একটা জিনিসই ভালো লাগেনি। কি জিনিস? কুকুর? বাড়িওয়ালার এমন একটা আলিশান বাড়ি, ভাড়াও নিশ্চয়ই ভালোই পান, কিন্তু কেন একটা দারোয়ান না রেখে এমন 4-4টা কুকুর রেখেছেন কে জানে। সিঁড়িতে বসে থাকে, উঠতে নামতে গেলে ভয় লাগে। বাদ দাও, ওরা নাকি কামড়ায় না। কিন্তু ঘেউ ঘেউ তো করে, আমার তাতেই ভয় লাগে। প্রথম যখন এলাম তখন তো উঠতেই দিচ্ছিল না, সামনে দাঁড়িয়ে খালি দাঁতার থাবা দেখাচ্ছিল, লেজটাও খুব নাড়ছিল। ও তোমাকে প্রথমবার দেখেছিল তো, কয়দিন পর ঠিক হয়ে যাবে, ব্যাপার না। ঠিক হয়ে গেলেই হয়। তুমি আর খাবে? আমার কিন্তু খাওয়া শেষ। কতটুকু যে খাও তুমি, এইটুকু দিয়ে শরীর চড়াও কিভাবে, সেটা আমি বুঝতে পারি না আসলে। তোমার মতো 10 আসলে শরীর তো আমার না, এই একটুখানি কি শরীর, তাতে আবার কতই খাবার লাগে। বেশি করে খাও, পরে কুকুর লড়াই করতে আসলে ঠিক পেরে যাবা। সব সময় ঠাট্টা করো তুমি। আচ্ছা থাকো, আমি ধুতে গেলাম। আচ্ছা যাও, আমারটাও নিয়ে যাও। মিতুকে ঠাট্টা করলো বটে সোহান, তবে নিজের ভালো লাগেনি ব্যাপারটা। আর কাউকে দেখে না, খালি ওদের দুজনকে দেখি ঘেউ ঘেউ করে উঠছিল কুকুরগুলো। বাধ্য হয়ে আটকে রাখতে হয়েছে ওদের। ওরা নাকি কামড়ায় না, কিন্তু তারপরেও কেমন যেন লাগলো সোহানের। আরো কয়েকদিন চেনা জানা হলে হয়তো ঠিক হয়ে যাবে। বাড়ির মালিকের সাথে গিয়ে কথা বললো সে। বেশ সমস্যা হচ্ছিল ফার্নিচার আর অন্যান্য জিনিস ওটাতে। কি যে অবস্থা, কুকুর চেঁচিয়ে এক শেষ। পরে বেঁধে রাখতে হয়েছিল ওদেরকে, আর কুলিরা খুব ভয় পেয়ে যাচ্ছিল। বাপরে বাপ, তাও যদি কোনো কিউট টাইপের কুকুর হতো। নেড়ি কুকুরগুলোকে বাড়িতে এসে পোষ মানানো, ভয় পাওয়ারই কথা। যতই সবাই বলুক কামড়ায় না, ভদ্র কুকুর। কিন্তু কুকুর তো কুকুর, কামড়ে দিলে কি কেউ আর দেখতে আসবে? সেই তাদেরকেই সমস্যায় পড়তে হবে। বিশেষ করে মিতুর দিকে যেভাবে ঘেউ ঘেউ করছিল কুকুর দুটো, সেটা মোটেও ভালো লাগেনি সোহানের।
রাতে এসব ভাবতে ভাবতে মিতুর দিকে তাকালো সোহান। মিতু ঘুমিয়েছে। ওদের বিয়ে হয়েছে মাত্র 1.5 মাস, প্রেমের বিয়ে। ঘুমন্ত মিতুর দিকে তাকিয়ে মিতুকে সুন্দরী নয়, মায়াবতী মনে হলো সোহানের। একটা মায়াবতী মেয়েকে বিয়ে করছে সে। মিতুর কপালে হাত বুলিয়ে দিল, আর সাথে সাথে চমকে উঠল। কপাল অস্বাভাবিক ঠান্ডা। মিতু, মিতু, কি হয়েছে? তোমার তোমার শরীর, তোমার শরীর। কি হয়েছে আমার শরীরের আবার এই রাত বিরাতে? ঘুমাও তো। আমার গায়ে হাত দিয়ে দেখো, তোমার গা প্রচুর ঠান্ডা। আমার শরীর তো সবসময় একটু ঠান্ডাই থাকে, তোমারই তো গরম বেশি। তা ঠিক আছে, কিন্তু একবার দেখো না, তোমার গা অনেক বেশি ঠান্ডা। আমি এরকম কখনো দেখিনি। তোমার শরীর ঠান্ডা থাকে, কিন্তু এতটা না। একদম মনে হচ্ছে মরা মানুষের শরীর। উফ, তুমি কি ঠাট্টা করছো? দেখি তোমার হাত। আরে তাই তো, এমন ঠান্ডা হলো কিভাবে? তা তো জানি না। আমি এক কাজ করি, ঘরের ফ্যানটা বন্ধ করে দিই। কিন্তু তাহলে তো তোমার গরম লাগবে। না থাক, বন্ধ করো না, আমি দেখছি যদি গাটা গরম করা যায়। কিন্তু সোহান, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এইটা নিয়ে এখন কি আর চিন্তা করার দরকার আছে? আরে এখন কোনো সমস্যা লাগছে না, কিন্তু লাগতে কতক্ষণ? আমি না থাকলে বাসায়, তখন যদি কিছু একটা হয়? কাল তো তুমি ছুটি নিয়েছো, দেখি কাল যদি এরকম হয় তাহলে না হয় ভাববো। এর মধ্যে আমার শরীরটা খারাপ হলেই তোমাকে জানাবো, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মুখে বলল বটে সোহান, কিন্তু ওর মনে হলো কিছু একটা নির্ঘাত ঠিক নেই। ওদিকে কুকুরের ডাক বাড়ছে, আর মৃত্যুর শরীরের এমন ঠান্ডা হয়ে যাওয়ার মধ্যে কোনো কি যোগসূত্র আছে? সোহানের কেন জানি বাড়িটার প্রতি হালকা বিরক্তি জন্মাতে শুরু করলো। কি আপন, এমন সমস্যা নিয়ে থাকতে হলে তো আগের বাড়ি ভালো ছিল। অন্তত এই ধরনের উটকো ঝামেলা তো হতো না। কুকুরের ডাক আর মৃত্যুর শীতল শরীর বারবার আনাগোনা করতে লাগলো সোহানের স্বপ্নে। ঘুমের মধ্যে ওর বারবার মনে হতে লাগলো বাড়িটার কোনো সমস্যা আছে। কিন্তু সমস্যাই যদি থাকে, তাহলে ভাড়াটিয়ারা কিভাবে থাকে এখানে? ওদেরও নিশ্চয়ই ভালো লাগে বলেই থাকে। এসব ভাবতে ভাবতেই গভীর ঘুমে ডুবে গেল সোহান। এই দেখো, বাসাটা কিন্তু অতও খারাপ না। কি সুন্দর পাখি ডাকছে সকাল থেকে, মনটাই ভালো হয়ে যায় এমন একটা বাসায় থাকলে। পাখি আছে, তবে কুকুর কিন্তু কম নেই, আর ওদের আগ্রহ তোমার দিকেই বেশি। আজ আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমার রান্না খেয়ে দেখবে তোমার মুডটাই ভালো হয়ে গেছে, সবকিছু ভালো লাগবে তখন। তোমার কি মনে হচ্ছে আমার ভালো লাগছে না? লাগছে, কিন্তু রাতে তোমার শরীরটা। বাদ দাও তো। আচ্ছা, বাড়তি যে কাগজপত্র ওগুলো রান্নাঘরের উপরে ওই ফাঁকা জায়গাটায় রেখে দাও তো, আমি নাগাল পাবো না। বললাম একটা টুল কিনে দিতে, কোনো দিকেই খেয়াল থাকে না তোমার। আচ্ছা বাবা, আচ্ছা রেখে দিচ্ছি। এমন একটা ভাব যেন টুল কেবল আমিই কিনতে পারি, তুমি কিনে নিয়ে এলেই তো পারতে। কথা কম, আগে জিনিসপাতি সরাও। আমি রান্নাঘরটা অন্তত ঠিক করে ফেলি। আজকের মধ্যে সব না করতে পারলে কালকে একা একা আমি তেমন কিছুই করতে পারবো না, তখন বিশাল সমস্যা হবে। বাথরুম পরিষ্কার তো করা শেষ, তাই না? বাথরুমের ব্যবস্থাটা দেখেছো? একটা 1 হাত লম্বা জানালা দেয়া, ওটাতে একটা পর্দা টাঙাতে হবে, নইলে গোসল করা নিয়ে ঝামেলায় পড়বো। ঠিক আছে, ব্যাপার না। পুরনো একটা কাপড় না হয় ঝুলিয়ে দেব। এই দেখো মিতু, ওই জায়গাটা। ও, তুমি তো দেখতে পারবে না, উঁচুতে। কেন, কি আছে ওখানে? কোনো সমস্যা? সমস্যা তেমন না, তবে কি যেন লেখা, আর কয়েকটা কাগজও আছে। কাগজ ওখানেই পড়েছিল? আগের ভাড়াটিয়াদের হবে হয়তো। দেখো তো কোনো গুরুত্বপূর্ণ কাগজ কিনা। সেটা জানতে হলে তো পড়তে হবে। বাই দ্য ওয়ে, কাগজটা কিন্তু এমনি রাখা ছিল না এখানে। তোমার জিনিসপাতি এখানে রাখতে গিয়ে দেয়াল ফুঁড়ে বেরিয়েছে। দেয়াল ফুঁড়ে মানে? অদ্ভুত, কি যে সব বলো না তুমি। মিথ্যে বলছি না, আমি ঠাট্টাও করছি না। এই যে দেখো, এই যে দেখো, আমার হাতে চুন লেগে আছে। দেয়ালের যে চুন থাকে সেটা। এই বাক্স রাখতে গিয়ে দেয়ালের আলগা জায়গায় খুলে কাগজটা বেরিয়ে এসেছে। খুব দামি কোনো কিছু নাকি? নাহলে দেয়ালে এভাবে লুকিয়ে রাখবে?
রান্নাঘরে যখন তখন নিশ্চয়ই তোমার মতন কেউ বা কোনো গৃহিণী রেখেছে। আমাকে খোটা মারার একটা সুযোগও তুমি ছাড়তে চাও না। যাই হোক, পড়ে দেখো, যদি দরকারি কিছু হয় তাহলে বাড়িওয়ালাকে দিয়ে দেব। এইসব জিম্মা আমাদের নেওয়া একদমই উচিত হবে না। যার বাড়ি সেই বুঝুক। তা ঠিক। আচ্ছা, এখন রাখো। মনে হচ্ছে কোনো চিঠি, প্রেমপত্রের মতন কোনো ব্যাপার হবে। রেখে দিলেই হবে, ফেলেও দেব না। আর বাড়িওয়ালাকেও দেওয়ার দরকার নেই। কেন? প্রেমপত্র হলেই তোমার সমস্যা কি? কার না কার জিনিস। তোমাকে যদি এভাবে চিঠি দিতাম আর তুমি যদি সেগুলো রেখে দিতে, তাহলে কখনো এভাবে ফেলে দিতে পারতে? তোমার যতই ভুলো মন হোক, ঠিকই কয়েকদিন বাদে এসে নিয়ে যেতে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি করবো এবার সেটা তুমিই বলো। আমার মাথায় কিচ্ছু খেলছে না। আচ্ছা, তুমি কাগজগুলো রাখো, আমি পড়ছি। তুমি না রান্না করবে বললে? এখন আমার পড়তে বেশি আগ্রহ হচ্ছে। রান্না তো পরেও করা যাবে, আর তুমি তো করতে পারোই। করেই ভালো না, আমি বরং চিঠিগুলো দেখি। তেমন কোনো জরুরি কথা লেখা থাকলে বাড়িওয়ালাকে না হয় দেখাবো। ঠিক আছে, আমার কপালে এই রান্না করাই লেখা আছে। কেউ যে একটু সাহায্য করবে সেই ভাগ্যটাও নেই। চিঠি শুরু করার সময় খুব একটা অস্বস্তি লাগেনি মিতুর, কিন্তু যতই এগোতে লাগলো চিঠি, ততই একটু একটু করে নিঃশ্বাস ঘন হতে শুরু করলো ওর। মনে হলো কেউ যেন ওকে আটকে রাখছে, ওর শ্বাস নেওয়ার প্রক্রিয়াটাকে বন্ধ করে দিতে চাইছে। চারপাশে এমন গুমট ভাব কেন? চিঠির মধ্য থেকে আতরের সুগন্ধ বের হচ্ছে। এই কারণে কি এমন দম আটকানো ভাব হচ্ছে? মিতুর বাবা আতর মাখতেন এক সময়। বাবার আতর খুব ভালো লাগতো মিতুর, কিন্তু এই আতরটা কেমন যেন নাক জ্বালিয়ে দিচ্ছে, ঝাঁঝালো একটা গন্ধ। আর চিঠিগুলো প্রেমপত্র। খানিক পড়েই বোঝা হয়ে গেল মিতুর। ও আর এগোলো না। কার না কার চিঠি, ও পড়তেই বা যাবে কেন? কেউ যদিও দেখছে না, কিন্তু তারপরেও অন্য মানুষের কোনো কিছু না বলে পড়াটা কখনোই খুব একটা স্বাচ্ছন্দ্যকর বলে মনে হয়নি তার কাছে। চিঠিগুলো রেখে সোহানের কাছে ফেরত গেল মিতু। সোহান তখনও রান্নাঘরে। কি হলো? সব চিঠি পড়া শেষ? না, ব্যক্তিগত চিঠি, প্রেমের চিঠি, যেমনটা তুমি ভেবেছিলে। তাই আর পড়বো না বলে ঠিক করেছি। আর চিঠির মধ্যে কেমন যেন একটা আতুর আতুর গন্ধ, মাথা ধরে যাচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ব্যাপার না, তোমার শরীর তো আসলে এমনিতেই খারাপ। তাহলে কি করবে কিছু ভাবলে? মানে চিঠিগুলো কি করবে? রেখে দেবো আমাদের আলমারির ড্রয়ারে। বাড়িওয়ালাকে দেওয়ার দরকার নেই। কি দরকার তার এইসব জানার? আর আগের ভাড়াটিয়ার চিঠি হলে কেবল তার খোঁজ নিলেই হবে। খোঁজ নিয়ে চিঠি পৌঁছে দেওয়ার প্ল্যান করছো নাকি তুমি? আরে না, প্রথমে তেমন কিছুই করব না, অপেক্ষা করি। যার চিঠি সে নিশ্চয়ই খুঁজে না পেয়ে এখানে আসবে। হয়তো বাসা পাল্টানোর সময় মনে ছিল না, এখন যদি মনে পড়ে আমরা যদি চিঠি ফেলে দেই, তাহলে ব্যাপারটা কেমন বাজে না? একটা মানুষের দরকারি জিনিস। দেখাই যাচ্ছে কত দরকারি, ফেলে চলে গেছে আবার দরকারি। সোহান, ঠাট্টা বন্ধ করো। আর শোনো, কেউ যদি না নিতে আসে তাহলে আমরা বাড়িওয়ালার কাছ থেকে আগের ভাড়াটিয়ার নাম্বার নিয়ে তাকে একটা ফোন দেব। যদি তারা বলে যে এমন কিছু ফেলে যায়নি, তাহলে ফেলে দেব চিঠিগুলো। ঠিক আছে? সবই ঠিক আছে, কিন্তু ওই যেখানে চিঠিগুলো পেয়েছিলাম না, সেখানে কিছু লেখাও ছিল। কি লেখা? আমি ঠিক বুঝিনি, অন্য কোনো ভাষায় লেখা ওগুলো। সেগুলোর মানে তো বুঝতে পারলাম না। শুনেছি এসব অন্য ভাষার লেখা টেখা খুব একটা সুবিধার কিছু হয় না। জাদু টোনার কোনো ব্যাপার নেই তো? থাকতেই পারে। ভয় পেও না, ঠিক আছে? তুমি সেরকম চাইলে একটা ফোন করে দেখবো না হয় আগের ভাড়াটিয়াদের। কে জানে, হয়তো খুশি হয়ে যাবে এই পত্রের লেখক আমার ফোন পেয়ে। ভালো একটা খাওয়া দাওয়া দিয়ে ফেলতে পারে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না, কি বলো? তোমার খালি ঠাট্টা। মিতু চিঠিগুলো রেখে দিয়েছিল আলমারিতে, কিন্তু সেখান থেকেও রাতের বেলা আতরের গন্ধটা সোহানের নাক এড়ানো না। কি এমন আতর যে আলমারির ভেতর থেকেও বাইরে পর্যন্ত পৌঁছে যাচ্ছে? রাতের বেলা ছটফট করলো অনেকক্ষণ সোহান বিছানায়, তার ঘুম এলো না। আতরের গন্ধটাই হয়তো দায়ী। কাগজগুলো রেখে দেওয়া কি ঠিক হলো? মিতুর দিকে তাকালো সে। মিতু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মিতুর গায়ে হাত দিল সোহান। না, আজকাল স্বাভাবিক গরম আছে। নিশ্চিন্ত হয়ে ঘুমানোর চেষ্টা করলো সোহান, কিন্তু পারল না। প্রবল এক আকর্ষণ বোধ করলো সে আলমারির দিকে, আলমারিতে রাখা চিঠিগুলোর দিকে। আচ্ছা, কি আছে এমন ওই চিঠিতে? দেখবে নাকি একবার? কেউ তো আর জানবে না যে চিঠিগুলো পড়া হয়েছে। তারপর ধীরে ধীরে
আলমারির কাছে পড়ছিল সোহান। তারপর চিঠিগুলো বের করলো। মোট 22টা চিঠি। এতগুলো চিঠি করে পড়ার সময় কি সোহানের আছে? কাল অফিস খুলে যাবে, সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড় দিতে হবে। তবু এক অমোঘ আকর্ষণে চিঠি হাতে নিল সোহান। তারপর পড়তে শুরু করলো। সোহান, সোহান, আরে গেল কই? ঘুমতে গেলাম তো একসাথে। বাজে ভোর 6টা, এখন কোথায় যাবে? সোহান, সোহান, বলো। কে কে কথা বললো? কি হয়েছে? কাকে খুঁজছো তুমি? কার সাথে কথা বলছিলে? তোমাকে খুঁজছিলাম। এত ভোরে কোথায় গিয়েছিলে তুমি? একটা আওয়াজ শুনেছো? একটু আগে মনে হলো কে যেন আমার কথা উত্তর দিল। তা তো দিয়েছে কেউ একজন, আর সেই কেউ একজনটা হলাম আমি। কেন খামোখা ভয় পাচ্ছ বলো তো? তুমি না, তোমার কথা বলছি না। অন্যরকম একটা কণ্ঠ, একদম অন্যরকম। বুকের ভেতরটা শীতল করে দেওয়ার মতো একটা কণ্ঠ। একবার শুনলে মনে হবে এই জগতের কেউ নয়, অন্য কোথাও থেকে কেউ কথা বলছে তোমার সাথে। তোমার যত সব উল্টাপাল্টা ভাবনা, এত ভাবনা বাদ দাও তো, চলো। আচ্ছা, আলমারির ওই পাশটা খোলা কেন? তুমি কি চিঠিগুলো নিয়েছিলে? হ্যাঁ, পড়বো বলে নিয়েছিলাম। তারপর? তারপর আর কি, ওই যে তুমি বলছিলে না আতরের গন্ধ নাক জ্বালা করে উঠছিল তোমার, ঠিক তেমন আমার নাকটাও জ্বালা করে উঠলো। এরপর আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কারণ তারপর আর আমার কিছু মনে নেই। কেবল মনে আছে তীব্র আতরের গন্ধের কথা। তারপর আমার জ্ঞান ফিরল অনেকক্ষণ বাদে। ভাবলাম হয়তো মাথা ঘুরে গিয়েছিল, কিন্তু চিঠিগুলো আর পেলাম না, জানো, বাতাসে উড়ে গিয়েছিল বোধহয়। এতগুলো চিঠি বাতাসে উড়ে গেল? উড়লেও তো নিচেই পড়ে থাকবে। চলো না নিয়ে আসি। আমি সত্যিই চাচ্ছি চিঠিগুলো ঠিক মানুষের কাছে যাক। আহা, বাদ দাও না, এত ভেবে কি হবে? কারো ঠেকা থাকলে সে ঠিকই এসে নিয়ে যেত এগুলো। আর চিঠিগুলো দেখেছিলে তুমি? ওগুলো অনেক আগের। এত আগের চিঠি যখন এতদিনেও কেউ নিতে আসেনি, তখন আর আসবেও না। কিন্তু মিতু, আর না প্লিজ, অনেক কথা হয়েছে এই নিয়ে, আর না। আরে এই ধুলোগুলো কোত্থেকে আসছে? আরে হবে কিছু একটা। আর আজকাল চারপাশে যা ধুলো হয়েছে। এই বাড়ির চারপাশে ধুলো আছে মানছি, কিন্তু তাই বলে এই ঘরে এদিকে এত ধুলো আসবে কিভাবে? তুমি না খুব বেশি প্রশ্ন করো মিতু। বাতাস হয়েছে তাই ধুলো এসেছে এদিকে। আর একটা কথাও না প্লিজ। চুপ করে এখন লক্ষ্মী মেয়ের মতন ভেতরে যাবে, তুমি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে। এই তো ভালো মেয়ের মতন কথা। যাও এবার, বারান্দার দরজাটা বন্ধ করে দিলাম। ঘুমের মধ্যে আজকাল অদ্ভুত সব স্বপ্ন দেখে মিতু। কোনো স্বপ্নের সাথে কোনো স্বপ্নের কোনো মিল নেই, তবে বেশ বুঝতে পারে যে এইসব স্বপ্নের কোনো না কোনো যোগাযোগ আছে। কিভাবে বোঝে সে সেটা ঠিক জানে না, তবে বোঝে স্বপ্নগুলো একেবারে সাধারণ স্বপ্ন। কিন্তু এমন ধরনের স্বপ্ন কেন দেখবে মিতু? স্বপ্নে দেখা মানুষগুলোকে সে চেনে না, একেবারেই চেনে না। তবে চেনার খুব ইচ্ছে হয় ওর। যদি সত্যি এই মানুষগুলোর থেকে থাকে, তাহলে কখনো না কখনো দেখা করতো সে এদের সাথে। সমস্যা হলো স্বপ্নে নাম ঠিকানা একদম ঠিকঠাকভাবে বলা থাকে না। সোহানকে বলবে সেই স্বপ্নের কথা, কিন্তু এই যে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, সেটার কথা কিছুই বলেনি মিতু তার স্বামীকে। হতে পারে সোহানকে সে বিয়ে করেছে, তবে সব কথা তাকে বলার মানসিকতা ইদানিং কেন জানি আর হচ্ছে না মিতুর। কেন হচ্ছে এরকম সেটাও সে জানে না। তেমনই একটা স্বপ্ন দেখছিল আজ মিতু। স্বপ্নে একটা মেয়ে এক হাতে চিকন একটা হাড় নিয়ে বসে আছে। কাঁদছো কেন? কান্নার কি আছে? এমন তো অনেকের সাথেই হয় হিমি, বেশিরভাগের সাথেই হয় আসলে। দেখো, একটা ছেলেকে তুমি ভালোবেসেছো, তার মানে এই নয় যে তুমি তাকেই পাবে। আর পেয়ে গেলেও তুমি তাকে নিয়ে যে সুখী থাকতে পারবে তাও তো না। তুমি কি বোঝাতে চাচ্ছ? বোঝাতে যাচ্ছি এটা শুধুই একটা গল্প। ঠিক আছে, মানলাম আমি না হয় একটু ভালোই গল্প লিখি, তাই বলে গল্পের মানুষ মারা গেল নাকি বেঁচে গেল, কেউ কার প্রেমিকাকে পেলো কি পেলো না, সেটা নিয়ে তুমি কেন কাঁদবে?
আর এই চেইন, এইটা কি? এটা তো আমি তোমাকে দিয়েছি হিমি। এটা হাতে নিয়ে কেন কাঁদছো? কারণ তুমি এমন একটা দৃশ্য রেখেছো যেখানে ছেলেটার দেওয়ার চেন মেয়েটাকে ফিরিয়ে দিয়ে যায়। আমার এই চেন নিশ্চয়ই নিয়ে নিতে চাও তুমি, নাহলে এভাবে লিখেছো কেন? এত বোকামি করো না, এত বোকা হলে হয় না। আমার যে তোমাকে ছাড়া ভালো লাগে না মাদল। তুমি এভাবে যদি কখনো চলে যাও আমার কাছ থেকে, আমি কিন্তু মরে যাব। সত্যি বলছি, আমি মরে যাব। না, একদম না। এই যে আমাকে প্রমিস করো ছুঁয়ে তুমি মরবে না, ওকে? তুমি আমাকে ছুঁয়ে কিন্তু প্রমিস করলে। তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আরে বিয়ে যখন করেছি তখন তো তুমি আমার নিজের বউ, আর বউকে ছেড়ে চলে যাব তার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার বউকে আমি সবসময় আমার কাছেই রাখবো, বউ ছাড়া আমার চলেই না। তুমি সব সিরিয়াস ব্যাপারকে ঠাট্টা ফাজলামের মতো করে দেখতে থাকো। আমার একদম ভালো লাগে না, একদম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার সাথে আমি সিরিয়াসলি কথা বলবো। আমি একটু কথা বলে আসছি। এখানেই বলো, আবার বাইরে যাওয়ার দরকার কি? না না, সমস্যা নেই, আমি একটু বাইরে থেকে আসছি। হ্যাঁ, হ্যালো। কিন্তু আমার সমস্যা আছে। কি হয়েছে? খারাপ কিছু দেখেছো নাকি? না, কিছু হয়নি। তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও তো। ভুলে যেও না, কিচ্ছু বলতে নেই, কিচ্ছু না। শুনলে? তুমি কিছু শুনলে? না তো, কিছুই তো শুনিনি। কি শুনেছো তুমি? না, কিছু না। এক একটা দিন যায় আর একটু একটু করে স্বপ্নের চরিত্রগুলো এক সুতোয় গাঁথতে শুরু করে মিতু। এখন আর খুব একটা ধোঁয়া ধোঁয়া লাগে না ব্যাপারগুলো। একটা পরিবার, স্বামী স্ত্রী আর তাদের মেয়ে, বেশ চলছিল। এর মাঝেই স্বামী স্ত্রীকে খুন করেছে। মেয়ে আদালতে কাঁদছে মা মা বলে। স্বামী আত্মহত্যা করেছে। এই ঘটনাগুলো নানাভাবে নানা দিক থেকে এসে এক স্থানে মিলিত হয়েছে মিতুর স্বপ্নে। কিন্তু এখন পর্যন্ত মিতুর ঠিকানাটা দেখতে পায়নি। কেউ নিশ্চয়ই কিছু একটা বলতে চেয়েছে মিতুকে, এখনো চাচ্ছে। স্বপ্নের মাধ্যমে তাই করার চেষ্টা করছে বারবার সেই কেউ একজন। কে সে? সেই স্ত্রী যাকে স্বামী খুন করেছেন তিনি, নাকি সেই স্বামী যিনি আত্মহত্যা করেছেন? কে? আর মেয়েটা, মেয়েটা এখন কেমন আছে? এই স্বপ্ন কেন মিতু দেখছে কি বারবার? মিতুর কেবল মনে হচ্ছে ওই চিঠির সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে ঘটনাগুলো। আচ্ছা, কোথায় ফেলেছিল সোহান চিঠিগুলো? নিচেই তো থাকার কথা, বারান্দার পাশে চিকন করে একটা জায়গা, সেখান থেকে একটা মানুষ কোনো রকম পার হতে পারে। চিঠি ওখানে থাকলে সেটা মিতু অবশ্যই পাবে। চিঠিগুলো পুরোপুরি না পড়ে খুব ভুল করেছে সে। প্রেমপত্র হতে পারে, তবে এখন ওগুলোই খুব দরকারি, তাই মনে হচ্ছে মিতুর। তারপর নিচে দারোয়ানের রুমে গেল সে। দারোয়ান চাচা? যে আম্মা, খাইয়া একটু ঘুম দিছিলাম, কন। চাচা, এখানে কয়েকদিন আগে কতগুলো কাগজ পড়েছিল, সেগুলো কি দেখেছেন? কাগজ? কবে? কোন সময়? ধরেন 1 সপ্তাহ আগে। বড় বড় কাগজ, অনেকগুলো, 20-22টা তো হবে। না আম্মাজান, এইখানে কোনো খেলনা গাড়ি পড়লেও আমি খবর পাই, আর বাতাসে ভাষা কাগজ এইখান দিয়ে পড়বে আমি জানুম না। মানে ভোরের দিকে পড়েছিল কাগজগুলো। ভোরের সময়? সেই সময় তো আমি নামাজ পড়া এই দিকেই থাই। আমি তাড়াতাড়ি উঠি আম্মা। তয় একটা কথা। কি কথা? কিছু মনে পড়েছে? হয়, তয় কাগজ না, একটা আজীব জিনিস হয়েছিল। 2-3 সপ্তাহ আগে আমি ভোরে একবার এইখানে, মানে এই সিঁড়ির ঠিক বাইরে দাঁড়াইছি মাত্র, অমনি দেহি পোড়া কাগজ উইরা যায়। ছাই হয়েছিল মেলা। সেইগুলাই আপনার কাগজ না তো আম্মা?
কি বলছেন? পোড়া কাগজ? হ, আমি তো পরে সেই কাগজ পোড়া ফেলাইয়া দিছি নিজে হাতে। আচ্ছা আচ্ছা চাচা, আমি তাহলে যাই। আইসা আম্মা। অনেক ভেবেও সারাদিন কোনো কুল কিনারা করতে পারলো না মিতু। সোহানকে তাহলে ওকে মিথ্যে কথা বললো? চিঠিগুলো তো কি এমন ছিল যে সোহানকে সেগুলো পুড়িয়ে ফেলতে হলো? সোহানের সাথে মিতুর পরিচয় ভার্সিটি থেকে, একসাথে এক ক্লাসে পড়েছে ওরা, তবে কখনোই তেমন ভালো বন্ধুত্ব ছিল না। সোহান ছিল মজার মানুষ, এক একটা কথা বলতো আর মেয়েরা এসে গড়িয়ে পড়তো। এক কথায় অন্য সব মেয়েদের পছন্দের মানুষও ছিল সোহান। এমন কিছু মানুষ আছে না, যার চেহারা অনেকের চাইতে খারাপ হলেও কেবল কথার জোরে বাকিদের চাইতে দৌড়ে এগিয়ে থাকে? সোহান ছিল ঠিক তেমন একজন মানুষ। কিন্তু কে জানে কেন হুট করে এই ছেলে একদম চুপ হয়ে গেল, কম কথা বলে, ভেবেচিন্তে কোনো কথার উত্তর দেয়। পড়াশোনায় আগে খুব একটা ভালো ছিল না সোহান, পরে সেটাতেও ভালো করতে শুরু করলো। ভার্সিটি শেষ হওয়ার পরপরই সবাই যে যার জীবন নিয়ে ব্যস্ত তখন সে মিতুকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। মিতু লক্ষ্য করছিল অনেকদিন ধরে সোহানের এই পরিবর্তন। আগে সোহান হলেও তো একবারও ভাবতো না সে, কিন্তু সোহান একদম বদলে গেছে এই ভেবে কিছুদিন সময় চায় মিতু সোহানের কাছ থেকে। সোহান মিতুকে জানায় যে সে কত ভালোবাসে মিতুকে। পরের 3টা মাস সোহান নিজের কথার প্রমাণ দিয়ে গিয়েছে। বিয়ের পর এখনো সে ভালোবাসার ঘাটতি পড়েনি, কিন্তু তাই বলে এমন কিছু সোহান কেন করবে? কি ছিল ওই চিঠিতে? সোহান, আমি তোমাকে কতদিন ধরে জানি? আমরা একে অন্যকে কতদিন ধরে জানি? কতদিন? অনেক দিনই তো, সেই ভার্সিটি থেকে শুরু করে। না, আমি চেনার কথা বলছি না। ভার্সিটিতে তোমাকে শুধু আমি চিনতাম, জানার সুযোগ পেয়েছি বিয়ের কয়েক মাস আগে। আচ্ছা, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, করি? করে ফেলো। আমাকে তুমি কেন বিয়ের প্রস্তাব দিয়েছিলে? মানে আমার সাথে কখনো তোমার সেভাবে কথা হয়নি, কখনো আমি সবার চোখে পড়ে এমন কোনো কাজ করিনি। ক্লাসের বেশিরভাগ মানুষই হয়তো জানতো না যে আমি ওখানে আছি। আমি সত্যি বলতে পারি, ক্লাসের আর সব মেয়েকে তুমি জানতে, আমাকে ছাড়া। একটা সত্যি কথা বলবো, আমি ঠিক করেছিলাম যে আমি আমার সমবয়সী ক্লাসের কোনো মেয়েকেই বিয়ে করব। আসলে ওই যে রাফাত ছেলেটা মনে আছে? ও আমাকে বলেছিল একদিন, ক্লাসের কোনো মেয়েকে বিয়ে করলে তারপরেই ও মানবে যে আমি নাকি পুরুষ। আচ্ছা, কিন্তু সেই মেয়েটা আমি হলাম কিভাবে? আরে আমি তো সবাইকেই দেখেছিলাম, মানে সবার সাথে কথা বলে বুঝতে চেষ্টা করছিলাম যে আমার সাথে যাবে কিনা। গেল না? না, একেবারেই না। ওদের সাথে আমি এমন ঘর করতেই পারতাম না। তাই? কিন্তু আমি যে ঘর বাঁধার উপযোগী সেটা বুঝলে কিভাবে? আমার সাথে তো কোনোদিন কথাই বলনি তুমি। আরে বাদ দাও না, অনেক বেশি কথা বলো তুমি, এত প্রশ্ন করলে হয়? প্রশ্ন তো এতদিন খুব একটা করিনি। এই যে দেখো, আজ পর্যন্ত জানার ইচ্ছেই করেনি কেন তুমি আমাকে বিয়ে করেছিলে। কেন এত মেয়েকে রেখে কথা না বলা চুপচাপ একটা মেয়ে, যার সাথে কখনোই কথা হয়নি তোমার, তাকেই বিয়ে করতে চাইলে তুমি? আমরা আর না কথা বলি এ ব্যাপারে। আচ্ছা, আমরা আর কথা বলবো না। তবে প্রশ্নগুলো কিন্তু তাই বলে নেই হয়ে যাবে না সোহান। এই সময়ে কি এমন প্রশ্ন তুমি শুরু করলে? কোনো লেজ নেই, মুখ নেই, প্রশ্ন কোথা থেকে এলো হঠাৎ? প্রশ্ন হুট করেই আসে সোহান। মানুষের কাছে সেই প্রশ্নের জবাব থাকলে সে তা এড়িয়ে যায় না, ভয়ও পায় না। কি প্রশ্ন? কেন বিয়ে করেছি? ভালো লেগেছিল তাই বিয়ে করেছি, আর কিছু? আমি গেলাম। ধ্যাৎ, মুডটাই নষ্ট করে দিল। মিতু স্বপ্ন দেখা থামলো না, আরো একটু একটু করে অনেক ব্যাপার জানতে পারলো। এসটি সিরামিক্সে কাজ করতেন স্বপ্নে দেখা সেই স্বামীটি। প্রতি স্বপ্নে স্ত্রীর সাথে কাটানো তার সুন্দর সময়গুলো দেখে বোঝার উপায় নেই যে পরবর্তীতে এমন কিছু একটা ঘটতে পারে তার জীবনে। আর সন্তান জন্মানোর আনন্দ, সে আনন্দ যে একেবারে খাঁটি, সেটা স্বপ্নের এপাশ থেকেও ঠিক বুঝতে পারছিল মিতু। কিন্তু কি চাচ্ছে এই স্বপ্নগুলো? এসটি সিরামিক্সে যাবে নাকি মিতু একবার? ঠিক করলো পরদিন যাবে সে খোঁজ দিতে, এমনটাই ভেবেছিল মিতু। আর অন্তত সেটাই হতো যদি বাড়িওয়ালার সাথে দেখা না হয়ে যেত তার সিঁড়িতে। মিতুকে দেখেই
থমকে গেলেন ভদ্রলোক। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি মা। তো তোমার মুখ এমন শুকনো কেন? খাওয়া দাওয়া করো না ঠিক করে? করি আঙ্কেল। আন্টি ভালো আছে? হ্যাঁ, তা ভালোই আছে। তো তোমাদের সব ঠিকঠাক? হ্যাঁ আঙ্কেল, ঠিকঠাক। আচ্ছা আঙ্কেল, আমাদের আগে এই বাসায় কে থাকতো? তোমাকে তো বলেই দিয়েছিলাম, একটা ফ্যামিলি। না আঙ্কেল, এই বাসায় আমরা থাকার আগে কি কিছু হয়েছিল? আপনি যদি না জানান তাহলে আমাকে থানায় যেতে হবে। কোনো একটা কিছু নিশ্চয়ই হয়েছিল। এই কারণেই আমি রোজ রোজ এমন স্বপ্ন দেখি। তুমিও স্বপ্ন দেখো? হ্যাঁ, কেন? আর কেউ দেখতো এই একই স্বপ্ন? কি স্বপ্ন দেখো তুমি? একটা হাসি খুশি পরিবার, একটা অসহায় শিশু, স্ত্রীকে খুন করা একজন স্বামী, আর আত্মহত্যা করা একজন মানুষ, এরকম কিছু? হ্যাঁ, আমার স্বপ্নের সাথে মিল আছে আঙ্কেল। কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনিও একই স্বপ্ন দেখেন? না না, আমি দেখি না, তবে আমার স্ত্রী দেখেন। তুমি জিজ্ঞেস করেছিলে না সে কেমন আছে? কেমন আর থাকবে বলো? সারাক্ষণ ভুলভাল বকে। ডাক্তার বলে দিয়েছে তার মাথা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আমি কিছু করলাম না, কিছু বুঝলামও না। তারপরেও এই স্বপ্নগুলো কেন যে আমার স্ত্রী দেখে? দেখো মা, আমি মিথ্যে বলবো না। হ্যাঁ, অনেকদিন আগে আমাদের বাড়ির ওই ফ্ল্যাটে একজন থাকতেন বটে, তার স্ত্রী সন্তানকে নিয়ে। পরে পুলিশ ওই ভদ্রলোককে ধরে নিয়ে যায় স্ত্রীকে খুনের দায়ে। এরপর এরপর কি হয়েছিল? বাচ্চাটা কোথায় কোন আত্মীয়ের বাসায় গেছে তা এখনো জানি না। তবে পরবর্তীতে স্ত্রীর খুনের দায় না নিতে পেরে স্বামী আত্মহত্যা করেছে বোধহয়। খুব হাসি খুশি একটা পরিবার ছিল, খুব ভালো একটা পরিবার। কি যে হয়ে গেল হুট করে। কিন্তু একটা ব্যাপার আমি একদমই বুঝতে পারি না, আর সেটা হলো আমার স্ত্রী কেন ওদেরকেই বারবার নিজের স্বপ্নে দেখে। বিশ্বাস করবে না, আমার স্ত্রী 2 মাসের জন্য বিদেশে মেয়ের বাড়ি গিয়েছিল। সেই সময় এই লোক ভাড়া নেয় বাড়ি, আর তখনই এই কাণ্ড হয়। ওদেরকে তো আমার স্ত্রী চিনত না পর্যন্ত, কিন্তু সে তাও ওই স্বপ্ন দেখে, তাও ওদেরকে দেখে। আমি অনেক দিন পর্যন্ত জানতাম না যে আমার স্ত্রী যাদের ছবি দেখে তারা এই পরিবার। পরে ঘটনা শুনে মিল পাওয়ায় ছবি দেখাই আমি ওকে, আর তখন বেরিয়ে আসে যে আর কেউ না, আমার ওই ভাড়াটিয়াদেরকেই দেখছে আমার স্ত্রী। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। আজ তাহলে আমি আসি। আচ্ছা মা। বাড়িওয়ালার সাথে কথা বলে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছিল মিতু। এমন সময় কানের কাছে আবার সে অশরীরী কণ্ঠ বেজে উঠল। কেউ যেন ওকে কিছু খুঁজতে বলছে, কিছু একটা খুঁজতে। কিন্তু কে বলছে, কেন বলছে, কিছু বুঝতে পারছিল না মিতু। মাথা চক্কর দিয়ে উঠল মিতুর। তারপর আর পা বাড়ালো না ও। বাসায় ফিরে এলো আস্তে আস্তে, আর দরজা খুলতেই ওর সামনে ভেসে উঠল যেন সেই দিনের ঘরটা। এই ঘরে তো এত কিছু হয়ে গিয়েছিল। বিশ্বাস হতে চাইছিল না মিতুর। দরজার হাতল ধরে মাটিতে বসে পড়ল, কিন্তু তাতেও খুব একটা লাভ হলো না। বসে থাকতে পারলো না মিতু বেশিক্ষণের জন্য। মাটি যেন অমোঘ আকর্ষণে টানছে তাকে, আর সেই টানে মেঝেতে হেলে পড়ল মিতুর দেহ। আমি কোথায় আছি? এত অন্ধকার কেন? জেনে কি হবে বলো? সবকিছু তো জানার দরকার নেই। আপনি কে? কে কথা বলছেন আমার সাথে? অন্ধকার থেকে বের হয়ে আসুন। বের হলে তো আমাকে চিনতে পারবে না। মরিয়ে পচে আমি কঙ্কাল হয়ে গেছি। আগের সময় ফিরতে আমি চাই না। জানি ইচ্ছে হলেই পারা যায়, কিন্তু চাইছি না। আমার সেই রূপ, সেই ইচ্ছেটাই তো কাল হয়েছিল। মরতে হলো অকালে আমাকে। আমি কি ঠিক ভাবছি?
আপনি কি সেই নারী যাকে আমি স্বপ্নে দেখি খুন হতে? আপনার স্বামী আপনাকে খুন করেছিল, তাই না? আপনি তো সেই, তাই না? বলুন। আমি সেই, কিন্তু সবখানে একটা কিন্তু থাকে যে আমার স্বামীকে আমাকে মেরেছিল। মারেনি, কিন্তু তার হাতে পিস্তল। এত জলদি সব বুঝে নিতে নেই। যাকে বিয়ে করেছো তাকেই বা কতখানি ভালো করে বুঝে নিয়েছিলে বিয়ের আগে? আর একটু কি বোঝা উচিত ছিল না? হুট করে একটা মানুষ এমন বদলে যায় কিভাবে? আপনি কি চান আমার কাছ থেকে? নিশ্চয়ই কিছু চান আপনি, কিন্তু সেটা কি? যা বলবো সেটা করতে পারবে না তুমি, কিন্তু আমাকে একটু সাহায্য তো করতেই পারো। আর তারপর তোমার যা করতে ইচ্ছে হবে করবে। কি সাহায্য? আমি যেখানে যেখানে যেতে বলবো তোমাকে সেখানে সেখানে যেতে হবে। খুঁজে বের করতে হবে আমার সন্তানকে। আমাকে কে মেরেছিল সেটা জানতে হবে। আমার সন্তানের সাথে দেখা করো, ও তোমাকে বলে দেবে আমাকে কে মেরেছিল। তারপর থেকে আমার স্বপ্ন দেখা বন্ধ হবে তো? হবে না কেন? অবশ্যই হবে। আর সেই জন্যই তো এই কাজটুকু করতে বলছি তোমাকে, অনুরোধও করছি। কিন্তু আপনি কি জানেন না যে কে আপনাকে মেরেছিল? যদি সে আপনার স্বামী না হয়ে গিয়ে থাকে তাহলে তো অন্য কেউ একজন, কিন্তু সেটা তো আপনি জানেন। আমার জেনে কি হবে? কিন্তু আমি চাই তুমিও জানো সেটা। কেন? এত মানুষ থাকতে আমাকেই কেন জানতে হবে? আমি কেন জানবো? জেনে কি করব আমি? জানার পর তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। আপনি তো আগে থেকেই জানেন, আমাকে কেন এত কষ্ট করতে হবে তাহলে? আপনি বলে দিলেই তো আমি জেনে যাই। আমি বললে বিশ্বাস করতে মন চাইবে না তোমার, তার চাইতে বরং নিজে খুঁজে দেখো। নিজের খুঁজে পাওয়া সত্যি অনেক বড় শক্তি, সেটা তুমি মোটেই অবিশ্বাস করবে না। কিন্তু কিন্তু ঘুম ভেঙে শুনল মিতু কুকুর ডাকছে, আর ও বিছানায়। না, ও তো ঘুমায়নি, মাথা করে পড়ে গিয়েছিল। তাহলে কে ওকে এনে তুলে রাখলো বিছানায়? সোহানের গলা শুনছে নাকি? সোহান এসেছে? এতদিন কেবল মনে হচ্ছিল চিঠিটার সাথে স্বপ্নগুলোর যোগাযোগ আছে। এখন কেন যেন একটা অন্যরকম ভয় কাজ করছে মিতুর মনে। সোহান কোনোভাবে এই চিঠি আর এই স্বপ্ন, এই পুরো ব্যাপারটার সাথে জড়িত নয় তো? ওর কোনো অতীত আছে নাকি, যে অতীত মিতু জানে না? মনে মনে হাসলো মিতু, নিজের ভাবনার কথা ভেবেই হাসলো। সোহানের অতীতের কোনো কথাই তো সে ঠিক করে জানে না। বিয়ের সময় মিতুর বাবা উপস্থিত ছিলেন। সোহান বলেছিল তার বাবা মা নেই, এইভাবেই বিয়ে হয়ে গেল। মিতুর বাবা খোঁজও নিয়েছিলেন। মেয়ের বিয়ে তো আর একেবারে না জেনে দিতে পারেন না। আসলে সোহানের বাবা মা ছিল না। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচার বাসায় মানুষ সে। কারোর সাথেই খুব বেশি ভালো সম্পর্ক ছিল না তার। তাই বিয়ের কাজটা করতে খুব একটা ঝক্কি পোহাতে হয়নি কোনো পক্ষকেই। বিয়ের পরপরই বাবা মারা গেলেন, যেন অপেক্ষা করছিলেন মিতুর বিয়ের জন্যই। বাবার কথা ভেবে চোখে পানি চলে আসলো মিতুর। তবে সোহানের গলা শুনে সতর্কও হলো। কেন যেন ওর মনে হচ্ছে সোহানের কাছ থেকে যতটা সম্ভব সতর্ক হয়ে চলাটাই এই সময় বুদ্ধির কাজ হবে। পরদিন বাড়িওয়ালার সাহায্য নিয়ে অনেক ঘুরে অবশেষে স্বপ্নে দেখা সেই মৃত স্ত্রী হিমি আর স্বামী মাদলের খোঁজ পেল মিতু। তাদের আত্মীয়দের বাড়ির খোঁজ পেল সে। তারপর সেখানেই গেল প্রথমে। তাদের একমাত্র মেয়ে নিহানার দায়িত্ব পেয়েছিল মাদলের বড় চাচা কামাল শেখ। মিতু গেল কামাল শেখের বাড়িতে। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আমি আছি। কে তুমি? তুমি কে? আগে তুমি তোমার নাম বলো, তারপর আমি আমারটা বলবো।
ঠিক আছে, আমার নাম মিতু, তোমার নাম? রেবেকা। বাড়িতে সবাই রেবু ডাকে আমাকে। আচ্ছা, এখানে নিহানা নামে কোনো মেয়ে থাকে? এই ধরো তোমার বয়সী। নিহানা, ও তো অনেক জ্বর হয়েছিল, তারপরও হাসপাতালে গেল, মা বাবা নিয়ে গেল, তারপরও আর ফেরেনি। সবাই বলেছে ও নাকি মরে গেছে, কিন্তু কেন? না, কিচ্ছু না। আজ তাহলে আসি। হতাশ হয়ে বাড়ির পথ ধরল মিতু। এখন তাহলে সে কিভাবে জানবে যে হিমিকে কে মেরেছিল? রাতের বেলা ঘুমোতে আর ইচ্ছে করে না মিতুর আজকাল। জানে কিছু না কিছু একটা স্বপ্ন সে দেখবে, দেখবে হাসি খুশি একটা পরিবার, সেটা এখন নেই। ভয়ানকভাবে পৃথিবীর বুক থেকে সবার মন থেকে সরে গেছে পরিবারটা। এই পরিবারকে দেখতে কার ইচ্ছা করে? আদতেই কি কারো ইচ্ছে করতে পারে? এমনকি স্বপ্নে দেখা হাসি মুখকেও ভয়ানক লাগে মিতু। মনে হয় এরা কি জানতো মৃত্যুর খবর? এরা কি জানতো ভবিষ্যতের খবর? বাড়ির গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ কি মনে হতে দারোয়ানকে ধরল মিতু। দারোয়ান চাচা আছেন? যে আম্মা, বলেন। আচ্ছা চাচা, কতদিন ধরে আপনি এখানে কাজ করেন? তা তো আম্মা বছর 8 হইব। তাহলে চাচা বলেন তো, এই বিল্ডিং এ আমি যে ফ্ল্যাটে থাকি সেখানে কি হয়েছিল? কি আর হইব আম্মা, আমি নিজেও তেমন কিছু জানি না। আমি তো সেই দিনও এইখানেই ছিলাম। এরপরে আমারে মালিক আম্মা কল দিলেন, দিয়া কইলেন একটু বাড়ির ভিতর দিয়া ঘুরে আইতে, বাড়ির কুকুরটা নাকি না খাইয়া আছে। আমি গেলাম, এরপর দেখি এই ঘটনা। ঘটনাটা আমার থাকাকালেই হইছে, কিন্তু আমি কিছুই জানতাম না। কেউ আমারে কিছু কইল না পর্যন্ত। পুলিশ আইসা জিজ্ঞাসা করছিল। ওদের বাচ্চা, তার কি হয়েছিল? এই কথা কইয়েন না আম্মা, বাচ্চাটা যে কি ভালা ছিল, কিন্তু তারে দেখার কেউ নাই। পরে পুলিশ তারে নিয়ে শুনছি তার দাদার বাড়ি রাইখা আইছে। আচ্ছা চাচা, আপনি আমার স্বামী মানে সোহানকে আগে কখনো দেখেছেন? মানে মনে হয়েছে যে এই মানুষটার চেহারা আগে কোথাও দেখেছেন? সেইটা তো আমি প্রথম দেখাতেই আপনার স্বামীরে বলছিলাম, তার চেহারাটা কেমন জানি চিনা চিনা লাগে, কিন্তু ওই দেখছি হেইটা কইতে পারুম না। আমি আবার আম্মা এক চেহারা দেখলে সহজে ভুলি না। আচ্ছা চাচা, আসি তাহলে। আচ্ছা। চাচা, যে পরিবারে এই সমস্যা হয়েছিল তাদের কি খুব ঝগড়া হতো? কখনো কোনো সমস্যা হয়েছে এমন শুনেছেন? না তো আম্মা, তারা খুবই হাসি খুশি পরিবার ছিল। একটা উঁচু গলায় কথা পর্যন্ত বলেন না সাহেব আর তার বউ। আচ্ছা চাচা। তাই আম্মা বেশি চিন্তা কইরেন না, যারা গেছেন তারা তো গেছেনই, তাদের নিয়ে আর ভাইবা কি হইব? সেটাই চাচা, তাদের মেয়েটাও তো বেঁচে নেই, সেও মারা গেছে, আজকেই জেনে আসলাম। এবার একেবারে খেই হারিয়ে ফেললো যেন মিতু। কোথায় যাবে, কে ওকে সাহায্য করবে? হ্যাঁ, এটা ঠিক যে ও জানতে ইচ্ছে করছে খুব যে এই খুনটা কে করেছিল, কিন্তু তার সাথে সাথে এই প্রশ্নের উত্তরটা জানা ওর জন্য খুব প্রয়োজনীয় ব্যাপার হয়ে পড়েছে বলে বলা চলে। প্রতিদিনের এই স্বপ্নের সমস্যা আর বয়ে যেতে পারছে না মিতু। সেদিন যেখানে যাবে বলেও যাওয়া হয়নি, সে এসটি কোম্পানিতে যাবে বলে ঠিক করলো, কিন্তু সেখানে গিয়েও খুব একটা বেশি কিছু জানা হলো না। তবে এইটুকু জানলো যে মাদল সাহেবের স্ত্রী হিমি কাজ করতেন একটি পত্রিকা অফিসে। তারপর সব জেনে সেই পত্রিকা অফিসে খোঁজ নিতে গেল মিতু। কিছুই না দেখে থাকা যাবে বলে মনে হচ্ছিল না ওর, সব কিছুরই একটা শেষ আছে বলে মনে হলো ওর। আর সেই শেষ সুতোটা খুঁজতে হলেও একটা জায়গায় এসে ঠেকে থাকা যাবে না, বারবার সবগুলো গুটি নাড়িয়ে দেখে যেতে হবে কিছু বাকি রয়ে গেল কিনা। পত্রিকা অফিসে হিমির কথা বলতেই নীরবতা নেমে এলো যেন। সম্পাদক এলেন দেখা করতে মিতুর সাথে। বসুন, কি জানতে চান হিমি সম্পর্কে বলুন, আমি সব বলছি। আসলে আমি ওনার মৃত্যুর ব্যাপারটা নিয়ে একটু জানার চেষ্টা করছি।
মনে হলো আপনি হয়তো এখানে এলে আমাকে কিছু জানাতে পারবেন, আর তাহলে হয়তো একটু হলেও হিমির মৃত্যু কিভাবে হলো সেই সম্পর্কে ধারণা পাবো আমি। আপনি যখন জানতে চাচ্ছেন তখন কোনো রাগ ঢাক না রেখেই বলি, কিছু মনে করবেন না। হিমি মেয়ে ভালো হলেও মাঝে কিছু সমস্যা দেখা গিয়েছিল ওর মধ্যে। চারিত্রিক সমস্যা বলবেন কিংবা অন্য কিছু তা আমি জানি না। অনেকে এটাকে একাকিত্ব বলে নাম দেয়। একা থাকার সময়টুকু অন্য কার সাথে, মানে বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। না হলে স্বামী আছে, একটা সন্তান আছে, তারপরেও কিভাবে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে পারলো সেটা আমি এখনো বুঝিনি। মানুষটা মারা গিয়েছে, তার সম্পর্কে একটু বুঝে শুনে কথা বললে ভালো হয় না? হ্যাঁ, তা হয়। তবে ওই যে আপনি যে বললেন যা সত্যি তা বলতে, আর এই যে কথাগুলো সেগুলো সবটাই সত্যি। আর আমি তো হিমিকে খারাপ বলছি না, আসলে ওকে আমি এখানে জব দেই। কিন্তু কিভাবে যে কি থেকে কি হয়ে গেল, ওনার স্বামী মাঝে মাঝে অফিসে আসতেন হিমিকে নিতে, ভদ্র মানুষ। খুব একটা ঝামেলা না হলে ওনার মতো একজন মানুষ নিজের স্ত্রীকে খুন করবেন তা মনে হয় না। আপনি কি একটু বেশি পার্সিয়ালিটি করছেন না? এরকম কিছু নাও তো হতে পারে। দেখুন, হতে পারে যে এমন হয়নি। আপনি হয়তো ভাবছেন আমার কোথাও ভুল হচ্ছে। হিমি হয়তো আপনার বন্ধু ছিল, সেই সময় সে এমন করেছে সেটা আপনি ঠিক মানতে পারছেন না। কিন্তু আমাদের অফিসের একেবারে নতুন সবাই বাদে সেই সময়ের সবাই এই কথাগুলো জানতো। হিমির সাথে তার স্বামী মাদলের কি কোনো সমস্যা হয়েছিল, কিংবা হিমি কি মানসিকভাবে কোনো সমস্যা ছিল? অনেক সময় অফিসের কাজে মন বসে না এই সমস্ত মানসিক চাপ থাকলে, দেখা যায় নানা রকম ভুল করে সবাই। এমন কি কিছু হয়েছিল? হ্যাঁ, হয়েছিল, প্রায় হতো। আমাদের নতুন ইন্টার্ন জয়েন করার পর আমি সাধারণত ইন্টার্নদের ডেস্ক আলাদা রাখি, তাতে করে অফিসে একটা হায়ারার্কি বজায় থাকে। হিমি সে কথা শুনতো না। কি যে দেখেছিল সে ইন্টার্নের মাঝে, খালি তার পাশে গিয়ে বসতো। অফিসের সবার চোখে বাঁধলো একটা সময় ব্যাপারটা। আমরা ইন্টার্নকে ছাঁটাই করে দিলাম। তারপর আর কি, হিমি চাকরি ছেড়ে দিল। এরপর আর ওকে এদিকে দেখিনি। তবে একেবারে শেষের দিকে ঠিক কি হয়েছে তা পরিষ্কারভাবে বলতে পারবো না। আচ্ছা, অনেক ধন্যবাদ কথাগুলো বলার জন্য। আমি আজ যাই। আচ্ছা, কিছু মনে না করলে আরেকটা প্রশ্ন করি। সেই ইন্টার্নের কথা একটু জিজ্ঞেস করতে মন চাইলো, তার নাম কি ছিল? সোহান। একের পর এক ওষুধ খেয়ে যাচ্ছে মিতু, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। উল্টো মনে হচ্ছে জ্বর আরো বাড়ছে। অন্তত শরীরের উত্তাপ সেটাই বলে দিচ্ছে ওকে। জ্বর মাপতেও ইচ্ছে করছে না মিতুর। একটা একটা করে সুতোর জোড়া লাগাতে শুরু করেছে সে। বুঝতে পারছে একটু একটু করে কি বলতে চায় তাকে ওই স্বপ্নগুলো, কেন সে এই পুরো ব্যাপারটার সাথে জড়িয়ে আছে। আচ্ছা, এখানে বাসা ভাড়া নেওয়াটা তো তাদের ইচ্ছের মধ্যে ছিল না। যদি এখানে বাড়ি ভাড়া না পেত, তাহলে এই চিঠিগুলো কখনো মিতুর হাতে এসে পড়তো না, স্বপ্ন দেখাও হতো না, কিচ্ছু হতো না। এই সত্যিগুলোও জানা হতো না। কি সম্পর্ক ছিল সোহানের হিমির সাথে? কোনো সময় সোহান হিমির সাথে পরকীয়ায় জড়িয়েছিল কি? ওই চিঠিগুলো, ওগুলো কি সোহানের? হিমিকে লিখেছিল সে। হিমি অনেক যত্ন করে রান্নাঘরে তুলে রেখেছিল চিঠিগুলো, যাতে নষ্ট না হয়। এতদিনে সেই চিঠির কথা মনেও ছিল না সোহানের। এই কারণে বুঝতে পারেনি সোহান প্রথমে যে এই চিঠিগুলো তার ফেলে আসা অতীত। যখন বুঝেছে তখন সেই চিঠিগুলোকে জাস্ট পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, হিমি বারবার বলছিল ওকে মাদল মারেনি, মেরেছে এমন কেউ যার কথা মিতুকে নিজ থেকে জানাতে হবে, না হলে মিতুর বিশ্বাস হতে চাইবে না। কে সে? খুনিটা কে? আর একটা নামই বারবার তার মাথার ভিতরে ঘুরছে। আরে, সন্ধ্যাবেলা এমন ঘর অন্ধকার করে শুয়ে আছো যে? শরীর খারাপ হলো নাকি তোমার? না, শরীর খুব একটা খারাপ না। তুমি বসো এখানে, কয়েকটা দরকারি কথা আছে। আর একটা ব্যাপার। বলো, কি কথা আর কি ব্যাপার? কথাগুলো বলার আগেই তোমাকে বলতে হবে যে যে ব্যাপারেই কথা হোক না কেন, তুমি কণ্ঠ উঁচু করে কথা বলবে না, পালিয়ে যাবে না,
আলোচনা করতে চাচ্ছি, সত্যি জানতে চাচ্ছি। তোমার স্ত্রী হিসেবে আমার অধিকার আছে সত্যি জানার। তুমি আমাকে সত্যিটা জানাবে। সত্যি? এখন আবার কোন সত্যির কথা বলছো তুমি? তোমার শরীর সত্যিই খারাপ করেছে মিতু। উল্টাপাল্টা বকছো তুমি কয়েকদিন ধরে। না, শরীর আমার খারাপ হয়নি। হিমি তোমাকে সোহু বলে ডাকতো, তাই না? আমাকে আমাকে হিমি ডাকবে কেন? হিমির সাথে আমার কি সম্পর্ক? আমি হিমিকে মানে কেন এসব প্রশ্ন করছো বলো তো? কোথা থেকে আসছে এসব প্রশ্ন? হিমিকে যে অন্তত না চেনার ভান করছো না তুমি, সেটাই অনেক। কিভাবে চিনতে তুমি ওকে? আমি চিনি না। আমি ওই নামে কাউকে চিনি না। একটু আগেই এমন ভাবে কথা বললে যেন অনেক দিনের পরিচিত কারোর সম্পর্কে কথা বলছি, অথচ এখন আবার চিনতে পারছো না। মজার মানুষ তো তুমি। কি বলছো তুমি? বাদ দাও না। আমার একটা অতীত ছিল। হ্যাঁ, আমি মানছি আমার একটা অতীত ছিল, কিন্তু সেই অতীতে এমন কিছু ছিল না যেটা তোমাকে বলতে হবে। মানে তেমন ভাবে বলার মতন কিছুই আমি করিনি। ওই যে মেয়েদের সাথে ঘোরাফেরা, বন্ধুত্ব, ঠাট্টা, ফাজলামো, এইসব কিছুই সেভাবে গুরুত্ব দিয়ে নেয়ার মতো না। সেগুলো নিয়ে এখন কেন আলাপ করছো তুমি? কারণ তোমার জন্য একটা পরিবার নষ্ট হয়ে গিয়েছে, পুরো ছারখার হয়ে গিয়েছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। দেখো, হ্যাঁ, আমি হিমি নামের একজনের সাথে পরিচিত ছিলাম। মিথ্যে বলবো না তোমাকে। আসলে ঠিক বলেছ, তুমি আমার বিয়ে করা বউ। তোমার জানা উচিত, আমি তখন পত্রিকা অফিসে পার্ট টাইম কাজ করতাম। সে সময় সেখানে একজনের উপরে আমি কেমন ছিলাম তুমি তো সেটা জানতে। আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, ভালো লাগতো কথা বলতে, এই সবই। পরে আর ওই সম্পর্ক আগায়নি। হিমি মারা যায় বলে শুনেছি, আর ওর স্বামী নাকি ওকে মেরে ফেলেছিল। আর কিছু আমি জানি না। তোমাদের সম্পর্ক এত হালকা ছিল যে তোমরা এই যুগে একে অন্যকে চিঠি লিখতে, আর সেই চিঠি এত যত্ন করে জমিয়ে রাখতো হিমি। এখন দেখো, আমি আমার দিকটা তোমাকে বললাম। মানে আমি কেমন বোধ করতাম হিমির প্রতি, কিভাবে ওকে চিনি, কিভাবে আমার প্রেমের শুরু, কিভাবে আমরা কাছাকাছি এসেছিলাম, সবই বলেছি। হিমি ওর সংসারে সুখী ছিল না। ও কি করেছে, কি ভেবে আমার সাথে সম্পর্কে জড়িয়েছে, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার ছিল। আমি এর দায়ভার নিতে পারবো না। ব্যাস, শেষ। এই কারণ, আর কিচ্ছু নেই। আর কিছুই করনি তুমি, এমন কিছুই করনি যেটার কারণে। দেখো মিতু, আমি আর কিচ্ছু করিনি। আমার আর কিছু করার ছিল না তখন। আর কিছুই করনি, আর কিছুই করনি তুমি। আমাকে মেরে ফেলাটা কিছু করার মধ্যেই পড়ে না বুঝিয়ে। তুমি তুমি তোমার কণ্ঠ আমার চেনা, খুব বেশি চেনা। সোহান, তোমার কি চিনতে সমস্যা হচ্ছে? আমার কণ্ঠ ভুলে গেছো নাকি? ও কি করেছিল তোমার সাথে হিমি? আমাকে বলো, সব বলে দাও। তুমি বলেছিলে সবটা জানার পর আমি যা করতে চাইবো তাই হবে। আমি জানি আমি কি করতে চাই। খালি তুমি আমাকে একবার বলো আমি যা ভাবছি তাই হয়েছিল কিনা। আমি এতদিন ধরে যার সাথে আছি, যার কথা বিশ্বাস করে তাকে বিয়ে করেছি, সে কি আসলে একজন খুনি? আমি কিছু বলবো না, ও বলবে। সব কথা আজ সোহান বলবে, আর আমি শুনবো। একটা সময় আমি খুব কথা বলতাম, আর সোহান শুনতো। আজ ওর বলার পালা। বলো সোহান, কি করেছিলে তুমি? আমি জানতে চাই, আমি সবকিছু জানতে চাই তোমার কাছ থেকে। কি করেছিল, কি করেছিল সেটা বলতে ওর মুখে বাঁধবে। আমি বলছি, শোনো। না না না, আমি বলছি। দেখো মিতু, আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। আগে ভালোবেসেছি কাকে, কার সাথে সম্পর্ক ছিল, সেসব কিছুই না এখন। তুমি তো জানো আমি বদলে গেছি। হ্যাঁ, আমি সত্যি বলবো, এখন সব বলছি। আমি বদলে গিয়েছি ওই ঘটনার পর থেকেই। তুমি যেভাবে শকড হয়েছ, আমিও হয়েছি। তবে যখন হিমি বারান্দায় দাঁড়িয়েছিল আর আমি ওকে একটা গুলি করলাম, তখন একটা ঘোরের মধ্যে ছিলাম আমি। তার মানে তুমি মেরেছিলে হিমিকে? কেন, কেন মেরেছিলে সোহান? কারণ ও আমাকে বিয়ে করতে চায়নি। ওকে চেয়েছিল আমার সাথে কিছুটা সময় কাটাতে, আনন্দে থাকতে। ওর হাত খরচ আমার কাছ থেকে আসতো। অন্য সবাইকে খাইয়ে বেরিয়েছে আমার টাকা দিয়ে। আমি কখনোই কোনো কথা তুলিনি,
একটা কিছু বলিনি, কিন্তু কেবল চেয়েছিলাম আমার এই সংসার থেকে মুক্তি পেতে। কেন? কি সমস্যা ছিল এখানে? তোমার সংসার খারাপ ছিল কোন দিক দিয়ে? তা বলবো না আমি তোমাকে। মানুষ বদলে যায় মিতু, বারবার বদলায়। আমিও বদলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি হয়তো সোহানের সাথে বেশি ভালো থাকবো। সেদিন ঘন্টাখানেক আগেই আমি সোহানকে বলেছিলাম শেষ একটা জবাব দিতে, আমাকে বিয়ে করবে নাকি করবে না। ও আমাকে বলেছিল ওর কিছু টাকা লাগবে, টাকা নিয়ে আসতে। আমি যা শুনতে চাই সেটাই ও শোনাবে আমাকে। আমি ভেবেছিলাম ও রাজি হয়ে যাবে, আমাকে বিয়ে করবে, কিন্তু না, তেমন কিছুই হয়নি। আমি বারান্দায় গিয়েছিলাম সোহান নিচে এসেছে কিনা সেটা দেখার জন্যে। আর তখনও আমাকে কেন মারলে সোহান? টাকাগুলোও তো নেওয়া হলো না তোমার, না হয় টাকার জন্যই মিথ্যে বলতে। তোমাকে যখন আমি নিচে থেকে দেখলাম তখন বারবার কেবল মনে হচ্ছিল তোমার হাত থেকে ছাড়া পেতে হবে। চারপাশে কেউ ছিল না, এরকম সুযোগ আর পাবো কিনা জানতাম না। কখন যে হাতে পকেটে রাখা বন্দুক চলে এলো আর কখন যে তোমাকে গুলি করে ফেললাম। আমি ঘোরের মধ্যে ছিলাম হিমি। আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাইনি, কিন্তু আমি সত্যি একটা ভুল করে ফেলেছি। সেই সময় মারতে চাইনি আমি তোমাকে। কিন্তু আমার জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। তুমি আমাকে হ্যাঁ কেন বললে না? কি এমন কমতি ছিল আমার মধ্যে? তোমাকে কিচ্ছু করতে হতো না, সব খরচ আমি দিতাম। তুমি ঘুরে বেড়াতে মুক্ত পাখির মতো। কেন অমন করলে? কেন অমন করলে? আমি জানি না সোহান কেন এমন করেছিল। হয়তো ও ঠিক বোঝেনি তখন। তুমি সব জানার পরে এই কথা বলছো? তুমি জানো সোহান আমাকে মেরে ফেলেছিল, তাও তুমি আমাকে সোহানের পক্ষ নিয়ে কথা বলছো? তোমরা সবাই এক, সবাই। জানি না আমরা সবাই কেমন, কিন্তু তুমি নিজের দিকে একবার তাকাও হিমি। কি করেছো তুমি? কিছুই কি দেখতে পাচ্ছ না? তুমি মরে গেছো, এরপর তোমার স্বামী মারা গেছে, তোমার সন্তান নিহানা, তার খবর রাখোনি তুমি। ও মারা গেছে, কাকে বাঁচাতে পেরেছো তুমি? সেসব কিছু নিয়েই আক্রোশ নেই তোমার। তুমি কেবল ভাবছো কেন সোহান তোমাকে মেরে ফেললো, তোমার জীবনে বাধা হয়ে এলো। এটা কি স্বার্থপরতা না? বাড়িওয়ালা আঙ্কেলের স্ত্রীকে তুমি একই স্বপ্ন দেখাতে দেখাতে পাগল বানিয়ে ফেলেছো। কেন? তার কি দোষ? দারোয়ান তার ডাকে ওই দিন গেট ছেড়ে না গেলে তুমি মরতে না, এই কারণে। কিন্তু সেটা তো আন্টি ইচ্ছে করে করেননি। সবার দোষ আছে এখানে হিমি, তোমার, তোমার স্বামী, তোমার সন্তানের, সোহানের, সবার। সোহান কেন তোমার সাথে সম্পর্কে জড়ালো এটা ওর দোষ। এখনকার সোহানকে চিনতে পারো তুমি? সে একটা মেয়ের সাথে থাকতে চায়, আমার সাথে। ও বদলে গেছে। তোমার সন্তানের দোষ ও তোমার সন্তান। তোমার স্বামীর দোষ সে তোমাকে থামাতে পারেনি, পিস্তল হাতে নিয়েও মারতে পারেনি, আত্মহত্যা করে সরে গেছে। আর তুমি এইসব কিছু হয়েছে তার কথা কিছুই বলনি। তুমি নিজের জীবন নিয়েই বেশি ব্যস্ত। তুমি, তোমার সন্তান কোথায়? ওর কথা মনে পড়ে না? ফিরে যাও তুমি হিমি, সব হারিয়েছো তুমি তোমারই দোষে। দোষ সোহানেরও ছিল, কিন্তু সেই দোষ কাটিয়ে ও নতুন হয়ে গিয়েছে। সারা জীবন সেই ভুলের মাসুল দিচ্ছে পালাতে গিয়ে। তোমার মাসুল হয়তো ওইটাই, তোমার মৃত্যু। ডিয়ানা, ডিয়ানা, ডিয়ানা।